ওমান সাগরে মার্কিন যুদ্ধ জাহাজে হামলার দাবি ইরানের, অস্বীকার সেন্ট্রাল কমান্ডের। ট্রাম্পের যুদ্ধ পরিচালনা ক্ষমতায় লাগাম টানল প্রতিনিধি পরিষদ। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত লেবানন ইসরায়েল। বৈরুত সহ বিভিন্ন শহরে হামলায় নিহত 9। গাজা দখলের পরিকল্পনা নিয়ে ওয়াশিংটন তেল আবিব দূরত্ব। এবং রাখাইনে জান্তা বাহিনী নৌঘাঁটি ঘিরে ফেলার দাবি আরাকান আর্মির। কাচিনে বিদ্রোহীদের দমনে সেনা পাঠাচ্ছে সরকার। প্রাণভয়ে ঘর ছাড়ছেন হাজারো মানুষ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এর মধ্যে ওমান সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে আইআরজিসি। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এমন দাবিকে উড়িয়ে দিয়েছে। উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সম্ভাব্য বৈঠকের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহের শেষেই দ্বিপাক্ষিক চুক্তি হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে ভয়াবহ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের যান্ত্রিক ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এই দাবি উড়িয়ে দিয়ে বলেছে, ইরান উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিতভাবে ড্রোন ব্যবহার করে এই বিমানবন্দরে হামলা চালিয়েছে। কুয়েতের এই ঘটনার পরপরই ওমান সাগরে মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে ইরান। তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা যায়, হরমুজ প্রণালীর নিয়ম লঙ্ঘন এবং ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে। এমন চরম উত্তেজনার মাঝেই ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টের এক পডকাস্টে ট্রাম্প বলেন, পর্দার আড়ালের আলোচনাগুলোতে খামেনি সরাসরি জড়িত এবং তাদের মধ্যে বোঝাপড়া বেশ ভালো হচ্ছে। দুই দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক হতে পারে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। People, and the first set is gone, the second set is gone, part of the third set is gone, and the people we're dealing with, we know they're the people that are leading the country, right? এদিকে হোয়াইট হাউসের ওভাল অফিসে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছে এবং চলতি সপ্তাহের শেষেই একটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হতে পারে। চুক্তির শর্ত হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নেওয়া হবে বলেও জানান ট্রাম্প। সমঝোতা স্মারক সই হওয়া মাত্রই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি এবং দুপক্ষই প্রস্তাবিত খসড়াগুলো খতিয়ে দেখছে। তবে যে কোনো বৈরী আচরণের বিরুদ্ধে ইরান তাৎক্ষণিক ও কঠোর জবাব দেবে উল্লেখ করে আরাকচি বলেন, বেসামরিক জাহাজে মার্কিন হামলা ঠেকাতে তাদের সশস্ত্র বাহিনী আত্মরক্ষামূলক অভিযান চালাচ্ছে। অবশেষে তেহরানে হতে যাচ্ছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রার নজিরবিহীন আয়োজন। 3 দিনব্যাপী রাষ্ট্রীয় শোক আর বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হবে এই চিরবিদায়ের আনুষ্ঠানিকতা। কেবল রাজধানীতে প্রায় 2 কোটি মানুষের অভূতপূর্ব সমাগম আশা করছে প্রশাসন। প্রিয় নেতাকে হারানোর গভীর ক্ষত বুকে নিয়ে এই মহাসমাবেশের নিরাপত্তা নিশ্চিতে এখন ব্যস্ত ইরান। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রিয় নেতার এমন আকস্মিক ও মর্মান্তিক বিদায়ে স্তব্ধ হয়ে পড়েছিল গোটা দেশ। এবার আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে 3 দিনের রাষ্ট্রীয় জানাজা ও শোক পালনের পরিকল্পনা করছে ইরান। তেহরানের ডেপুটি মেয়র জানিয়েছেন, কেবল রাজধানীতেই 1.5 থেকে 2 কোটি শোকগ্রস্ত মানুষের সমাগম হবে। 3 দিনব্যাপী এই বিদায় অনুষ্ঠানের অংশ হিসেবে তেহরানের শোকযাত্রাটি অন্তত 24 ঘন্টা স্থায়ী হবে বলে জানানো হয়েছে। রাজধানীর গ্র্যান্ড মুসাল্লা অথবা ইমাম খোমেনির মাজার প্রাঙ্গণে প্রথম পর্বের বিদায় শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে পবিত্র শহর কোমে। সেখান থেকে শেষ বিদায়ের জন্য মরদেহ পৌঁছাবে খামেনির জন্মস্থান মাশহাদ শহরে। নিজের শেষ ইচ্ছা এবং ঘনিষ্ঠদের পরামর্শ অনুযায়ী মাশহাদের ইমাম রেজা আলাইহিসসালামের মাজারে সমাহিত করা হবে এই মহান নেতাকে। মাশহাদের এই বিদায় অনুষ্ঠানে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভারত সহ দক্ষিণ এশিয়ার লাখ লাখ ভক্ত অনুরাগী অংশ নিতে পারেন বলে জানিয়েছে ইরান সরকারের কর্মকর্তারা। তাদের বিশেষ নিরাপত্তা ও ব্যবস্থাপনার প্রস্তুতি নিচ্ছে আইআরজিসি। প্রিয় নেতাকে হারানোর গভীর ক্ষত বুকে নিয়ে শোককে শক্তিতে রূপান্তরের এক কঠিন সময় পার করছে ইরান।
লেবাননে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে বৈরুত তেল আবিব। ওয়াশিংটনে দুপক্ষের বৈঠকের পর বিষয়টি জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর ঠিক আগেই লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 9 জন নিহত হয়। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে পাল্টা রকেট ও ড্রোন হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাপ্রধান সাফ জানিয়েছে লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না। গত 2 মার্চ থেকে শুরু হয় এই যুদ্ধে লেবাননে এ পর্যন্ত 3,500-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। যুদ্ধবিরতির মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বেড়েছে। বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে নতুন পর্যায়ে নিয়ে যেতে পারে। ইরানের কেশম দ্বীপে মার্কিন বিমান হামলা এবং হরমুজ প্রণালীর কাছে একটি তেলবাহী জাহাজে আঘাতের পরপরই পাল্টা হামলা চালিয়েছে তেহরান। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর, কুয়েতের আলী আল সালেম ও ক্যাম্প আরিফজান ঘাঁটি এবং দুবাই উপকূলের নিকটবর্তী একটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। আইআরজিসি ঘোষণা করেছে তারা টিট ফর ট্যাট বা সমপরিমাণ জবাবের নীতি অনুসরণ করবে না। তাদের ভাষ্য অনুযায়ী ভবিষ্যতে প্রতিটি মার্কিন হামলার জবাবে অন্তত 1.5 গুণ বেশি শক্তি প্রয়োগ করা হবে। একই সঙ্গে তারা সতর্ক করেছে যে হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত হলে মার্কিন বাহিনীকে ভারী মূল্য দিতে হবে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে বাহরাইন ও কুয়েতমুখী বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে। ইরানের পাল্টা হামলায় মার্কিন বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য তারা নিশ্চিত করেনি। তবে তেহরান ও ওয়াশিংটনের বক্তব্যে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। ফলে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে নতুন পর্যায়ে নিয়ে যেতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়ায় সেখানে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম, সামুদ্রিক বাণিজ্য এবং উপসাগরীয় নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। ইতোমধ্যেই সংঘাত ঘিরে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভরাডুবির জেরে চরম অস্তিত্ব সংকটে পড়েছে দীর্ঘ 15 বছর রাজ্য শাসন করা দল তৃণমূল কংগ্রেস। বুধবার দলের 60 বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি আদায় করে নিয়েছেন। এই নাটকীয় পরিস্থিতির পর সন্ধ্যায় দলের সব কমিটি ভেঙে দিয়েছেন মমতা। এমন পরিস্থিতিতে মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রবীণ তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে চরম অস্থির সময়ের মুখোমুখি হয়েছে তৃণমূল কংগ্রেস। নিজ দলের ওপর নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরই মধ্যে দলটির 80 জন বিধায়কের মধ্যে 60 জনই মমতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বুধবার সকালে বিদ্রোহী বিধায়কদের পক্ষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা বিধানসভায় গিয়ে স্পিকারের কাছে 60 জনের স্বাক্ষর সহ চিঠি জমা দেন। বিকেল 4:30টায় বিধানসভায় প্রধান বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে হওয়া প্রশাসনিক বৈঠকে যোগ দেন তৃণমূলের প্রায় সব বিদ্রোহী বিধায়ক। আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব এবং আজকে থেকে বিরোধী দল হিসেবে আমরা আমাদের পথ চলা শুরু করলাম। এদিকে তৃণমূলের এমন নজিরবিহীন ভাঙন পরিস্থিতির মধ্যেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও ইস্তফা দিয়েছেন। চরম এই অস্থির সময়ের মধ্যে মমতা তৃণমূলের পশ্চিমবঙ্গ ও সব শাখার কমিটি ভেঙে দিয়েছেন। ফলে বিধানসভা ও দলীয় নেতৃত্বের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ঠিক কি অপেক্ষা করছে সেটি এখন দেখার বিষয়। বাংলাদেশ সহ 60 দেশের উপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি করার অভিযোগে দেশগুলোর উপর 10 থেকে 12.5% পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। মার্কিন বাণিজ্য দপ্তরের একটি তদন্ত রিপোর্টের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রফতানিতে শুল্ক 29% গিয়ে দাঁড়াবে।
জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে প্রধান বাণিজ্যিক অংশীদারদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য প্রতিনিধি বা ইউএসটিআর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জোরপূর্বক শ্রমের তৈরি পণ্য আমদানি নিষিদ্ধের নিয়ম ঠিকমতো কার্যকর না করায় কানাডা, মেক্সিকো, যুক্তরাজ্য, বাংলাদেশ সহ ৪৫টি দেশকে 10% অতিরিক্ত শুল্কের মুখোমুখি হতে হবে। অন্যদিকে চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল এবং সুইজারল্যান্ড সহ বেশ কিছু দেশের ওপর 12.5% অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে এই শুল্কের আওতামুক্ত থাকবে বেশ কিছু জরুরি পণ্য, যার মধ্যে রয়েছে জ্বালানি, রেয়ার আর্থ এবং নির্দিষ্ট কিছু ধাতু, গরুর মাংস, কফি, ফলমূল ও শাকসবজি, ওষুধ, অর্গানিক কেমিক্যাল এবং উড়োজাহাজের যন্ত্রাংশ। প্রস্তাবিত এই শুল্কের বিষয়ে আগামী 6 জুলাই পর্যন্ত জনসাধারণের মতামত গ্রহণ করা হবে এবং 7 জুলাই একটি পাবলিক হিয়ারিং বা গণশুনানির দিন ধার্য করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই আইনি পথ ব্যবহারের মাধ্যমে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া শুল্কের সীমাবদ্ধতা এড়াতে পারবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই নতুন শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। এটি আপাতত জনসাধারণের মতামত এবং পর্যালোচনার জন্য উন্মুক্ত থাকবে। ইউএসটিআর সংজ্ঞা অনুযায়ী কোনো ব্যক্তিকে শাস্তির ভয় দেখিয়ে বা জোর খাটিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করানোই হলো জোরপূর্বক শ্রম। বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। বলিভিয়ায় 1 মাসের বেশি সময় ধরে চলা অবরোধে সরকারের উপর চাপ বাড়ছে। হন্ডুরাসে বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘটে নেমেছেন শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা। আর যুক্তরাজ্যে পুলিশের বিতর্কিত ভূমিকার অভিযোগ ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। সরকার বিরোধী বিক্ষোভে এখনো উত্তাল বলিভিয়া। স্থানীয় সময় মঙ্গলবার এল আলতো শহরে আন্দোলনে নামে শ্রমিক নেতা ও সামাজিক সংগঠনগুলো। প্রেসিডেন্ট রদ্রিগো পাজ পেরেইরার পদত্যাগ এবং আটক বিক্ষোভকারীদের মুক্তির দাবি জানান তারা। সমাবেশে সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেয়া হয়। 1 মাসেরও বেশি সময় ধরে চলা এই বিক্ষোভে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কোচাবাম্বা বিভাগে। প্রতিবাদকারীরা নতুন সরকারের অধীনে অর্থনৈতিক নীতির পরিবর্তন চান। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে সরকার। এতে রাজনৈতিক উত্তেজনা আরও তুঙ্গে। মানুষের কেনার মতোই কিছুই আর অবশিষ্ট নেই। সবজি, মুরগি কিংবা মাংস সবকিছুর দামই বেশি। পরিবারের খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতির সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষই। অন্যদিকে বেতন বৃদ্ধির দাবিতে হন্ডুরাসের শত শত শিক্ষক রাজধানী সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন। সোমবার থেকে শুরু হওয়া দেশব্যাপী ধর্মঘটে শিক্ষকদের সঙ্গে যোগ দিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও। শিক্ষক সংগঠনগুলোর অভিযোগ, সরকার ঘোষিত বেতন বৃদ্ধির বিষয়টি এখনো বাস্তবায়ন হয়নি। স্বাস্থ্যকর্মীরা বকেয়া বেতন, চাকরির অনিশ্চয়তা এবং হাসপাতালগুলোয় প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতির বিরুদ্ধে আন্দোলন করছেন। আগের সরকারগুলোর সময়ে আমাদের রাস্তায় নামতে হয়নি, কারণ তখন আমাদের দাবি দেওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হতো এবং জাতীয় শিক্ষক সমাজের জন্য নির্ধারিত বাজেট বরাদ্দ নিশ্চিত করা হয়েছিল। এদিকে যুক্তরাজ্যের সাউদাম্পটনে 18 বছর বয়সী হেনরি নওয়াকের মৃত্যুকে ঘিরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। গত ডিসেম্বরে ছুরিকাঘাতে আহত অবস্থায় মৃত্যুর মুখে থাকা নওয়াককে হাতকড়া পরানোর ঘটনায় পুলিশের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়। স্থানীয় সময় মঙ্গলবার বিক্ষোভকারীরা পুলিশ স্টেশনের সামনে থেকে মিছিল বের করলে সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীরা ইট, ময়লার পাত্র সহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করলে পুলিশ মরিচ স্প্রে ও ঢাল ব্যবহার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। দেশজুড়ে আবারও বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। ইউক্রেনীয় ড্রোন হামলার প্রভাবে জ্বালানি সংকট দেখা দিয়েছে রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায়। সীমিত জ্বালানি সরবরাহের কারণে ভোগান্তিতে পড়েছেন শত শত চালক। গ্যাস স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। পরিস্থিতি সামাল দিতে রেশনিং ব্যবস্থা চালু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সংকট মোকাবেলায় অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার কথা জানায় রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয়। রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার বন্দর নগরী সেভাস্তোপোলের গ্যাস স্টেশনগুলোতে দেখা যায় গাড়ির দীর্ঘ লাইন। জ্বালানি সংগ্রহের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন শত শত চালক। সরবরাহ সীমিত হয়ে পড়ায় জ্বালানি বিক্রিতে রেশনিং ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসনের মতে, ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়া নিয়ন্ত্রিত পার্শ্ববর্তী অঞ্চল থেকে আসা জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে রাশিয়ার তেল ও জ্বালানি অবকাঠামো বারবার হামলার লক্ষ্যবস্তু হওয়ায় সরবরাহ ব্যবস্থার উপর চাপ আরও বেড়েছে। অঞ্চলটিতে রাশিয়া সমর্থিত প্রশাসনের প্রধান বাসিন্দাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি। তবে এই জ্বালানি সংকট কতদিন চলবে সে বিষয়ে স্পষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
রাশিয়া ইউক্রেন সংঘাতের 4 বছরের বেশি সময় পরও পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে দুই দেশ। একই সঙ্গে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রুশ জ্বালানি রপ্তানিও ব্যয়বহুল হয়ে উঠেছে। এ অবস্থায় অঞ্চলটিতে জ্বালানি সরবরাহ স্থিতিশীল করতে চেষ্টা চালানো হচ্ছে বলে জানায় রাশিয়া। যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর ভেতরে বড় ধরনের টানাপোড়েন প্রকাশ্যে এসেছে। সিআইএ ও ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের অফিসের মধ্যে তথ্য ভাগাভাগি ও দায়িত্ব নিয়ে দ্বন্দ্ব তীব্র হয়েছে। এর প্রভাব পড়ছে জাতীয় নিরাপত্তা বিশ্লেষণ ও নীতি নির্ধারণ প্রক্রিয়াতেও। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি ও অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। বিশেষ করে ইরান যুদ্ধ সহ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুতে বিশ্লেষণী প্রতিবেদন তৈরিতে সিআইএ এর অংশগ্রহণ কমেছে বলে অভিযোগ রয়েছে। এতে গোটা গোয়েন্দা কাঠামোর সমন্বয় নিয়ে প্রশ্ন উঠছে। দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে 2025 সালে গঠিত একটি টাস্ক ফোর্স, যা পরিচালনা করছেন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড। অভিযোগ উঠেছে এই ইউনিট প্রচলিত প্রোটোকল উপেক্ষা করে তথ্য সংগ্রহ ও ডিক্লাসিফিকেশন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে। অন্যদিকে অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের দাবি সিআইএ ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যের অ্যাক্সেস সীমিত করছে। এই টানাপোড়েনের প্রভাব পড়েছে ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের রিপোর্ট তৈরিতেও, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দৈনিক গোয়েন্দা ব্রিফিং এর গুরুত্বপূর্ণ অংশ। সিআইএ এক পর্যায়ে এসব রিপোর্ট প্রকাশের প্ল্যাটফর্ম থেকেও সরে দাঁড়ায় বলে জানা গেছে, যদিও পরে তা সাময়িক প্রসেসিং ইস্যু বলে ব্যাখ্যা করা হয়। এদিকে দুই সংস্থার এই অভ্যন্তরীণ বিভাজনকে 9/11 পরবর্তী গোয়েন্দা সংস্কারের কার্যকারিতা নিয়েও নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে বলে মনে করছেন সাবেক কর্মকর্তারা। একই সঙ্গে অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রভাব, অভ্যন্তরীণ তদন্ত ও নিরাপত্তা ক্লিয়ারেন্স বাতিলের ঘটনাগুলো গোয়েন্দা সম্প্রদায়ের ভেতরে আস্থার সংকট আরও গভীর করেছে। বিষয়টি এখন স্বাধীন তদন্ত সংস্থার নজরদারিতে রয়েছে।